দ্বিতীয় ঢেউতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এক মাসের ব্যবধানে শনাক্ত বেড়েছে ৩ গুণ। টিকা নিলেও নতুন ধরন থেকে ঝুঁকিমুক্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। জনসমাগম বন্ধের পরামর্শ। বিপদে সহায়তার নামে পুলিশ, আইনজীবী, চিকিৎসক পরিচয়ে ভয়ঙ্কর প্রতারণা। গ্রেফতারের পর স্বীকারোক্তিতে অন্যকে ফাঁসাতেন ব্রাহ্মণবাড়িয়ার জাকির, বলছে পুলিশ। স্থিতিশীল দেশের ভোগ্যপণ্যের বাজার, আন্তর্জাতিক মার্কেটে বুকিং রেট কমার প্রভাব। রমজান সামনে রেখে দাম কমায় সাধারণ মানুষের স্বস্তি। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। শুরুতেই সাকিব প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি হতে চান সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি এক আলোচনায় যোগ দিয়ে নিজের ভবিষ্যতের সুপ্ত বাসনার কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে শ্রীলঙ্কার টেস্ট খেলতে চায় না বিসিবির এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সাকিব। বরং ক্রিকেট বোর্ডকে দেয়া চিঠি দায়িত্বপ্রাপ্তরা ঠিকভাবে পড়েননি বলে অভিযোগ তার। বিসিবির সভাপতি এই মুহূর্তে দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত একটা পদ। প্রতিবার ক্রিকেট বোর্ডের নির্বাচন এলেই এই চেয়ারটার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন অনেক ভিভিআইপিরাও। এবার সেই দৌড়ে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। নাজমুল হাসান পাপনের চেয়েও বেশি সফল হবেন বলে আশাবাদ তার। বিসিবির কখনো ওরকম পজিশনে যেতে পারি, আমার কাছে মনে হয় যে আমি যত ভালো কাজ করবো এটা আর বাংলাদেশে কেউ করতে পারবে না। সো অফকোর্স যদি ক্রিকেটে ওরকম থাকি এবং বিসিবির কখনো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আসে, অবশ্যই আমি সেটা হতেও চাইবো এবং আমি জানি যে আইল বি দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ বিসিবি। আমার লেটারে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাইনি। আমি শুধু আমার লেটারে উল্লেখ করেছি যে আমি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য এই টাইমটাতে আইপিএল খেলতে চাই। দ্যাটস অল আই সেড। এখন আমার ধারণা আকরাম ভাই বারবার স্পেশালি বলছে যে আমি খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছে। আমি আমার ধারণা উনি সত্যি কথা আমার লেটারটা পড়েওনি। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য বিশাল এক চমক আসে আলোচনার একেবারে শেষ পর্যায়ে। নিজের ক্যারিয়ার আর জীবনটাকে সেলুলয়েডের পর্দায় আনার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তৈরি হয়ে গিয়েছিল, গল্প প্রায় রেডি করা হয়ে গিয়েছিল, হয়তো কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি, এরকম একটা সিচুয়েশন ছিল। দেন করোনা স্টার্টেড, আর এই কোভিড এর জন্য মানে সবকিছুই একদম বন্ধ হয়ে গিয়েছে। পরিশেষে ওশেনিয়াতে থাকা সতীর্থদের জন্য শুভকামনা জানান সাকিব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। সংখ্যা অনুযায়ী এখনই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা লেগেছে বাংলাদেশে। মাত্র এক মাসের ব্যবধানে দেশের সব হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ বাড়ার বিষয়টি তারই প্রমাণ বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসা বিজ্ঞানের বিপরীতে অবস্থান নেয়ার কারণে এই অবস্থা বলে মনে করছেন তারা। টিকা নেয়া কিংবা হার্ড ইমিউনিটি গড়ে উঠলেও করোনার নতুন ধরন থেকে কেউই ঝুঁকিমুক্ত নন বলেও মত তাদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। শনাক্তের এক বছরের মাথায় দেশে আবারও নতুন করে চোখ রাঙাচ্ছে বৈশ্বিক মহামারী করোনা। যদিও সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কারো। পুরোদমে চলছে মিছিল, মিটিং, সভা, সমাবেশ, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এবছর ফেব্রুয়ারি মাসের 19 তারিখে একদিনে যেখানে করোনায় মৃত্যু হয়েছিল 8 জনের, সেখানে ঠিক এক মাস পর 19 মার্চ মৃত্যু হয়েছে 18 জনের। একইভাবে হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যার রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ আর শনাক্ত বেড়েছে 3 গুণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞান ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করাতেই করোনা নিয়ে আবারও মহা সংকটে পড়তে যাচ্ছে দেশ। প্রপোর্শন অফ পজিটিভিটি কেম ডাউন টু 2.5 এবং সেটা এখন বেড়ে অনেক উপরে উঠে গেছে, 5-এর উপরে উঠে গেছে। তাহলে এখন বাই ডেফিনেশন এটাকে সেকেন্ড ওয়েভ বলা যায়। এটা একটা ভেরিয়েন্ট ভাইরাস। যাদের হয়ে গেছে, যাদের হয় নাই, যারা ভ্যাকসিন নিয়েছে, যারা ভ্যাকসিন নেয় নাই, সবাই এখন ঝুঁকির মধ্যে ধরে নিতে পারে। সবকিছু যে চলছে এটা হচ্ছে আমরা বিজ্ঞানের বিপরীতে অবস্থান নিয়ে আসি। আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না, আমরা যারা নীতি নির্ধারক, যে আমাকে এটা কমাতে হবে, নাইলে আমার হাসপাতালের উপর চাপ বেড়ে যাবে, অনেক বেশি রোগী মারা যাবে। টোটাল লকডাউন না হলেও একদম লার্জ কংগ্রিগেশন যেগুলা, ওগুলাতে যদি বন্ধ রাখা যায় তাইলে কিছুটা সংক্রমণ কমতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এর মধ্যে ব্রিটেনের নতুন ধরনের করোনার অস্তিত্ব মিলেছে দেশে 16 জনের দেহে। সংক্রমণ এইভাবে বাড়তে থাকলে জনসমাগম বন্ধ করতে সরকারকে পরামর্শ দেবেন তারা। সংক্রমণের ঊর্ধ্বগতি যদি এভাবে চলতে থাকে তাহলে ক্ষেত্র বিশেষে কিন্তু এগুলোকে কমিয়ে ফেলতে হবে, কলেবর ছোট করে ফেলতে হবে। তার কারণ হচ্ছে যে মানুষের স্বাস্থ্য তথা জনস্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মাস্ক পরা, দূরে থাকা, অযথা জনসমাবেশকে এড়িয়ে চলা, এই 3টি বিষয় যদি একসঙ্গে কাজ করে তাহলে সংক্রমণের ঊর্ধ্বগতি কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এছাড়া জনসমাগম কমাতে জেলায় জেলায় পুলিশি তৎপরতা বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় প্রাণ গেল আরও 26 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় এই ভাইরাসে 3 দিনের ব্যবধানে ফের বাড়ল মৃতের সংখ্যা। একদিনে 19,000 নমুনা পরীক্ষায় নতুন করে আরও 1,868 জনের শরীরে কোভিড-19 শনাক্ত হয়। আক্রান্তের হার 9.39%। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,577 জন। মারা যাওয়া 26 জনের মধ্যে 19 জন পুরুষ আর 7 জন নারী। 3 সপ্তাহ ধরে দেশের করোনা পরিস্থিতির অবনতিতে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। পোল্যান্ডে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের দোকানপাট ও রেস্টুরেন্ট। লকডাউন জারি করা হয়েছে ইউরোপের আরেক দেশ ইউক্রেনেও। এদিকে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ভারতের মুম্বাইয়ের ব্যস্ত এলাকাগুলোতে বাধ্যতামূলক কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী করোনার টিকাদান কর্মসূচি অব্যাহত থাকা সত্ত্বেও কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না ভাইরাসটির লাগাম। কোথাও দ্বিতীয়, আবার কোথাও দেখা দিয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এর মধ্যেই ভাইরাসটির সংক্রমণ রুখতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশে। ফলে আবারও কঠোর নিষেধাজ্ঞার কবলে এসব দেশের নাগরিকরা। পোল্যান্ডে লকডাউন জারির অংশ হিসেবে বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের দোকানপাট ও রেস্টুরেন্ট। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলাও। দেশটিতে শনিবার একদিনেই করোনায় আক্রান্ত হয়েছেন 26,000-এর বেশি, মারা গেছেন প্রায় 350। অন্যদিকে ব্রাজিলে করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই ভাইরাসটির লাগাম টেনে ধরতে বন্ধ করে দেয়া হয়েছে রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সমুদ্র সৈকত। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা সহ অনেকেই। এদিকে যুক্তরাষ্ট্রেও বেড়েই চলেছে করোনা সংক্রমণ। 3টি টিকার গণহারে প্রয়োগ সত্ত্বেও দেশটিতে প্রতিদিনই গড়ে আক্রান্ত হচ্ছেন 60,000-এর বেশি মানুষ। দৈনিক মৃত্যু 1,000-এর উপরে। এছাড়া ভারতেও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটির মুম্বাইয়ে সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় শহরের ব্যস্ততম এলাকার বাসিন্দাদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। অন্য কর্মকার, সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিস সহ দেশটির 16টি অঞ্চলে জারিকৃত লকডাউনের প্রথম দিন কিছুটা ঢিলেঢালাভাবে শেষ হয়েছে। লকডাউনের প্রভাব পড়েছে বাঙালি পাড়ার ব্যবসাগুলোতেও। ক্রেতা সমাগম কম হয় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে লকডাউন মানার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয়রা। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। রাজধানী প্যারিস সহ ফ্রান্সের 16টি ডিপার্টমেন্টে মাসব্যাপী যে লকডাউন আরোপ করা হয়েছে তার প্রথম দিন কিছুটা ঢিমেঢালাভাবে সম্পন্ন হয়েছে। আর লকডাউনকৃত বাসিন্দারা 10 কিলোমিটারের মধ্যে বের হলে সাথে অ্যাটাস্টেশন রাখার যে বাধ্যবাধকতা ছিল তা তুলে নেওয়া হয়েছে। তবে তাদের ব্যবহারকৃত ডোমিসিল কিংবা ঠিকানার একটি অ্যাটাস্টেশন সাথে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এবারের লকডাউনে আগের মতো কঠোরতা এখনো লক্ষ্য করা যায়নি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আগের মতো তৎপর হতে দেখা যায়নি। লকডাউনের প্রথম দিনে রাস্তাঘাট, পার্ক, লেকপার্ক সহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষকে জড়ো হতে দেখা গেছে। লকডাউনের প্রভাব পড়েছে বাঙালি পাড়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তাদের ক্রেতা উপস্থিতি কমে যাওয়ায় লোকসানের দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। শুধু আমরা বাংলাদেশি ব্যবসায়ী না, সকল ব্যবসায়ী ফ্রান্সের ক্ষতিগ্রস্ত। বিশেষ করে এত ক্ষতিগ্রস্ত, জানি না আমাদের ভবিষ্যতে কি অবস্থা হবে বা কি হবে। আমাদের যে বাঙালি পাড়ার ব্যবসা, সেটা সবার মধ্যে একটা নেগেটিভ ধারণা চলে আসছে, ব্যবসায়িকভাবে অনেক প্রভাব পড়তেছে। আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা আরও বাড়াবে যাতে করোনার সংক্রমণ রোখা যায়, এমন প্রত্যাশাই করছেন সবাই। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। গাণিতিক সমীকরণ আর জ্যামিতির সংমিশ্রণে তৈরি বিভিন্ন অ্যানিমেশন।
যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ফ্র্যাকটাল আর্ট প্রদর্শনী। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। শেখ হাসিনা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠকে সই হলো 6টি সমঝোতা স্মারক। শনিবার সকালে সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন মাহিন্দা রাজাপাকসে। দ্বিপক্ষীয় বৈঠকের আগে একান্ত বৈঠকও করেন এই দুই শীর্ষ নেতা। এর আগে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজাপাকসে। মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে ঢাকায় এসে দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ফুলেল অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসেন রাজাপাকসে। পরে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেন শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসে। এতে পারস্পরিক সম্পর্কের আওতায় সম্ভাবনামূলক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। বৈঠক শেষে যুব উন্নয়ন, কৃষি গবেষণা নীতি ও কারিগরি যোগ্যতা বিনিময় সংক্রান্ত 3টি নতুন সমঝোতা এবং আগে স্বাক্ষর হওয়া নার্স প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্পর্ক ও সংস্কৃতি বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন সহ মোট 6টি ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছায় দুই দেশ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক নিয়ে ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তাদের সাথে 6টি এমইউ সই করেছে। শ্রীলঙ্কা প্রিটি গুড ইন নার্সিং এবং হেলথ প্রফেশনালে। আমরা চাইছি যে আমাদের বাংলাদেশি নার্সের ট্রেনিং যাতে তাদের দেশে সুযোগ হয়। এই মুহূর্তে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে সময় লাগে তাহলে আমরা পিটিএ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে যেতেও রাজি আছি। এর আগে শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন এই অতিথি সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের সফরের শেষ দিন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2 দিনের সফরসূচি অনুসারে শনিবার বিকেল 5টায় বঙ্গভবনে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে বঙ্গভবনে স্বাগত জানান। তারা কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে বঙ্গভবনে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়েই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী 2 দিনের ঢাকা সফর শেষ করেন। বঙ্গভবন থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক বিদায় জানান। এরপর শ্রীলঙ্কার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে কোভিড-19 কোনো বাধা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শনিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এইখানে বিভিন্ন মতের বিভিন্ন দলের লোক আছেন এবং যা মত আছে সেইখানে তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। সরকার ওনাকে দাওয়াত দিয়েছে, আমরা খুব গর্বিত যে উনি আসবেন এবং সেই সাথে উইল প্রোভাইড অল দ্য প্রোটেকশন। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের প্রত্যেককে আমরা উইল গ্যারান্টি দেন আপনার নেসেসারি প্রোটেকশন। 2-1 লোক আপনারা কি এই ধরনের অভিযোগ করতে পারে, লেট দেম ডু ইট। এটা নিয়ে আমাদের খুব বড় রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকার যখন সব ক্ষেত্রে ব্যর্থ হয় তখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, আওয়ামী লীগের কারণে সব সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। গতকাল বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব KM ওবায়দুর রহমানের স্মরণ সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তারা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বক্তারা KM ওবায়দুর রহমানের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের সমালোচনা করেন।
সুনামগঞ্জের সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারা বলেন, এই ঘটনায় প্রমাণ করে কারা এসব ঘটায়। জনগণকে ঘরবন্দি করে বিদেশিদের এনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শুধুমাত্র বিদেশিদেরকে এনে আজকে সুবর্ণ জয়ন্তী পালন করছেন, এই দেশের মানুষকে সুবর্ণ জয়ন্তী পালন করতে তারা দিচ্ছেন না। এটা সুবর্ণ জয়ন্তী পালন হয় না। যখন তারা ব্যর্থ হচ্ছে প্রশাসনে, যখন তারা ব্যর্থ হচ্ছে জনগণকে নিরাপত্তা দিতে, যখন তারা ব্যর্থ হচ্ছে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ঠিক রাখতে, ঠিক তখন তারা এই সমস্ত ঘটনাগুলো ঘটায় এবং বিএনপিকে দায়ী করার চেষ্টা করে। যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সব সময় বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের আমলে। ভোরের সময় আরো থাকছে, রাজশাহীতে আমের মুকুলে পোকার আক্রমণ, ভালো ফলন নিয়ে চিন্তিত বাগান মালিকরা, কীটনাশক প্রয়োগের পরামর্শ। যশোরে ১৩টি স্বর্ণের বার সহ ২ জনকে আটক করা হয়েছে। বিজিপি জানায়, স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে শহরের বাহাদুরপুর এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে শরীয়তপুর থেকে বেনাপোলগামী যাত্রীবাহী একটি বাসে ২ যাত্রীকে সন্দেহ হয় তাদের। পরে তল্লাশি চালিয়ে জুতার ভেতর থেকে ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক আক্তার হোসেন ও হোসেন মিজির বাড়ি রাজবাড়ী জেলায়। ভোরের সময় আরো থাকছে, চলতি মাসে নেপালের সঙ্গে বাণিজ্য চুক্তি, মোহনপুর সীমান্ত দিয়ে পণ্যবাহী রেল চালুর উদ্যোগ, আঞ্চলিক বাণিজ্য বাড়াতে শুল্কমুক্ত পণ্য রপ্তানির দাবি ব্যবসায়ীদের। আন্তর্জাতিক মার্কেটে বুকিং রেট কমার পাশাপাশি হঠাৎ করে চাহিদা নিম্নমুখী হওয়ায় দেশের ভোগ্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। তেল, চিনি, ছোলা, পেঁয়াজের দাম কেজিতে এক সপ্তাহে কমেছে 2 থেকে 3 টাকা। তবে অন্য সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ভোজ্য তেলের জটিলতা কাটেনি এখনো বলে দাবি ব্যবসায়ীদের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দীর্ঘ যানজট। রমজান সামনে রেখে ভোগ্য পণ্যের সরবরাহ বাড়তে থাকায় এই পরিস্থিতি বলে জানান ব্যবসায়ীরা। গত 6 মাসের বেশি সময় ধরে বাড়তে থাকা ভোজ্য তেলের বাজার নিম্নমুখী। গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি তেলের দাম কমেছে 2 থেকে 3 টাকা। ভোজ্য তেল সয়াবিন যেটা বলি আমরা, এটা কেজি প্রতি 2 টাকা কমেছে। এটা যদি বাজারটা সরবরাহ ঠিক না থাকে তাহলে রেডি বাজারটা বেড়ে যাবে। ভোজ্য তেলের মতো অবস্থা ছিল চিনির বাজারও, কিন্তু আন্তর্জাতিক মার্কেটে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারও প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারও এখন অনেক কম, সেই হিসাবে সবাই একটু ভয় পাচ্ছে যে আন্তর্জাতিক বাজার যদি আরো কমে যায় তাহলে চিনি বাজার আরো কমতে পারে। রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলার। চলতি বছর এই ছোলার দাম এখনো নিয়ন্ত্রণের মধ্যে। সাধারণ মানের ছোলা প্রতি কেজি 57 টাকা। ছোলা বাজার স্থিতিশীল আছে, গত বছরের তুলনায় এবছর ছোলা আপনার এই প্রায় মাল বেশি আসছে। আমার মনে হয় এভাবে বাজার রমজান মাসে এভাবে থাকবে। আমদানির পাশাপাশি দেশীয় পণ্য বাজারে আসায় কেজিতে অন্তত 3 টাকা করে কমেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। প্রচুর আমদানি হওয়ার কারণে আজকে বাজারটা কমতির দিকে। আশা করি আমরা আগামী রমজান মাসে, রমজান এবং রমজান আগে পর্যন্ত বাড়ার কোনো সম্ভাবনা নেই। 2020-21 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 1,71,000 মেট্রিক টন ছোলা, 4,33,000 মেট্রিক টন ক্রুড অয়েল, 6,52,000 মেট্রিক টন পাম অয়েল এবং 63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। আর বন্ডের আওতায় আরও কয়েক লাখ মেট্রিক টন চিনি আমদানি করেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী এবার রমজানকে সামনে রেখে চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণে ভোগ্যপণ্য আমদানি হয়েছে। সরবরাহ ব্যবস্থা রয়েছে স্বাভাবিক, তাই দাম বাড়ার কোনো শঙ্কা নাই মনে করছেন ব্যবসায়ীরা। তবে দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই বলছেন ক্যাব। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।
গত কয়েকদিন ভোরে হালকা কুয়াশা থাকায় রাজশাহীতে আমের মুকুল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাগান মালিকরা। তার উপর হপার পোকার আক্রমণে ভালো ফলন নিয়ে চিন্তিত তারা। এ অবস্থায় ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা কীটনাশক প্রয়োগের পাশাপাশি বাগান মালিকদের দিচ্ছেন নানা পরামর্শ। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহী অঞ্চলের আম বাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। সোনারাঙা মুকুলের গন্ধে মৌ মৌ করছে এখানকার বাতাস। এরই মধ্যে অনেক বাগানে আমের গুটি দানা বাঁধতে শুরু করেছে। তবে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ার পর গেল কয়েকদিন ভোরে হালকা কুয়াশা পড়েছে। প্রকৃতির এমন আকস্মিক পরিবর্তনের ফলে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাগান মালিকরা। এখন তো মুকুল এসেছে, আমরা তো যত্ন করছি, বলা যাচ্ছে না কি হবে লাস্ট পর্যায়ে। এখন গুটি আসছে, এখন দেখা যাক কি হয়। মুকুলের গুঠিয়ে হচ্ছে, যেগুলো নাইঘর গুঠিয়ে কমপ্লিট হয়ে গেছে, ফুলটা জড়িয়ে দিচ্ছে। তাল্লা ভর সাহেবের আমের ফলন ভালো আছে। এছাড়া পোকার আক্রমণ দুশ্চিন্তায় ফেলেছে আম বাগান মালিকদের। অনেক মুকুল ঝরে গেছে, আরও পোকামাকড় আছে। কয়েকদিন কুয়াশার কারণে যে আমের মুকুলটা নষ্ট হয়ে গেছে, এখন ভালো ফলনের জন্য আমরা খুব চিন্তিত। এই অবস্থায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণার সাথে জড়িত এই কর্মকর্তা। মুকুল পূর্ণাঙ্গভাবে ফুটে গেছে এবং মোটামুটি পলিনেশন অনেকটা কমপ্লিট। কিছুদিনের মধ্যে গুটিও তৈরি হয়ে যাবে এবং বাকি মুকুল এমনিতে ঝরে যাবে। এটা নিয়ে এখন আর টেনশনের কিছু কারণ নেই। শুধু যদি রোগের উপদ্রব খুব বেশি যদি না দেখে তাহলে আর স্প্রে দেওয়ার কোনো দরকার নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার প্রায় 18,000 হেক্টর জমির বাগানে 2.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নেত্রকোনার ধনু নদীর পাড়ে এই প্রথম অনাবাদি প্রায় 2,500 একর জমিতে ফলেছে মিষ্টি কুমড়া সহ বিভিন্ন জাতের সবজি। হাওড়ের ফসল ধানের ওপর নির্ভরশীলতা কাটাতেই জেলা প্রশাসনের উদ্যোগে রবি শস্যের চাষাবাদে কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে পতিত জমি পরিণত হয়েছে আবাদে। কর্মসংস্থান হয়েছে প্রায় শতাধিক কৃষকের। বিষমুক্ত সবজি পেয়ে স্থানীয়রাও খুশি। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। হাওড় অঞ্চলের দ্বীপ উপজেলা নেত্রকোনার খালিয়াজুরির একমাত্র ফসল বোরো মৌসুমের ধান। এই ধানের উপর নির্ভরশীল উপজেলার মানুষ। এ ফসল তলিয়ে গেলে কৃষকরা হয়ে পড়েন নিঃস্ব। শুধু ধানের উপর নির্ভরশীল উপজেলাটিতে বিরাট সম্ভাবনা থাকলেও সেচ সহ নানা সমস্যায় রবি শস্যের প্রতি কৃষকদের তেমন আগ্রহ নেই। এবছর মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত অঙ্গীকারকে কাজে লাগাতে নেত্রকোনা জেলা প্রশাসন খুঁজে বের করে পতিত জমি। এগুলোকে কাজে লাগিয়ে কৃষকদের সহায়তার মাধ্যমে উদ্বুদ্ধ করে পরীক্ষামূলক চাষে মিষ্টি কুমড়া সহ অন্যান্য রবি শস্যের বেশ ভালো ফলন পাওয়ায় কৃষকরা খুশি। এতে করে কর্মসংস্থান হয়েছে অনেকের। মিষ্টি কুমড়া ছাড়াও শসা, ক্ষীরা, বাদাম, মরিচ, ভুট্টা সহ অন্যান্য ফলনও ভালো হয়েছে। আগে তো বয়ে টয়ে রয়েছি, বাসি মায়ের দিন তো বয়ে টয়ে তাহলে লাগে না। আমরা ক্ষীরা মিরা আলু টালু করে ঠাইরা বালাই গৃহস্থী করে টেয়া হয়েছে, আমরা বালাই কামাই করি। আমরা আশা করতেছি যে এই জমি তাকিয়া 20 থেকে 25 লক্ষ টাকা লাভবান হওয়ার। কীটনাশকেরও প্রয়োজন হয়নি। এই ক্ষীরাটা যদি আজকে এভাবে যদি আমরা ফসল ফলাতে পারি তাহলে মানুষের রোগ ভালাই থেকে অনেকটা রক্ষা পাবে। কৃষকদের তথ্য মতে পুরো উপজেলায় মিষ্টি কুমড়া চাষ হয়েছে প্রায় অর্ধেক জমিতে। আগাম ফলন হওয়ায় পানিতে ডোবার আশঙ্কাও নেই। উপজেলার বিভিন্ন জায়গায় 2 থেকে 3 জন করে মালিকের কাছ থেকে জমি লিজ নিয়ে আবাদ করেছেন অনেক কৃষক। কীটনাশক ছাড়াই এই ফসল ফলানোতে জমি থেকে তুলে নিয়ে খাওয়া হচ্ছে সবজি। এলাকাতেই প্রতি কেজি মিষ্টি কুমড়ার দর 10 থেকে 12 টাকা। আমাদের ইচ্ছার সামনে আরও প্রায় 1000 একর জমি আমরা এক্সটেনশন করব এবং কৃষকদের সেভাবে আমরা মোটিভেশন দিয়ে যাচ্ছি। বাজার মূল্য এখন খুব ভালো, আর যেহেতু সেটা ধনু নদীর পাশেই পরিবহনের অত্যন্ত সুবিধা, তাদের খরচ খুব কম হবে। আমরা তাদেরকে বেশি পরিমাণে প্রণোদনা দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের প্রত্যেকটা ফসলই অত্যন্ত চমৎকার এবং খুব বেশি পরিমাণে আমাদের উৎপাদন এবং ফলন হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে হেক্টর প্রতি মিষ্টি কুমড়ার ফলন আনুমানিক 40 মেট্রিক টন। আশা করা হচ্ছে এই বছর মোট 1 কোটি কেজি মিষ্টি কুমড়া উৎপাদন হবে। সময় সংবাদ, নেত্রকোনা। ঝিনাইদহে মাঠ থেকে উঠানো শুরু হয়েছে নতুন পেঁয়াজ। এবার ফলন আর দাম ভালো পেয়ে খুশি চাষিরা। কৃষকরা বলছেন ভরা মৌসুমেও পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি করা না হলে গতবারের মতো এবারও লাভের মুখ দেখবেন তারা। কৃষি বিভাগ বলছে পরিপক্ক হওয়ার পর পেঁয়াজ তুলে তার সংরক্ষণ করা হলে ন্যায্য মূল্য পাবেন কৃষক। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হিতামপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে করা হয়েছে লালতির, তাহেরপুরি, লালতির কিং হাইব্রিড সহ নানা জাতের পেঁয়াজের আবাদ। 4 মাসের পরিচর্যা শেষে এখন মাঠ থেকে পেঁয়াজ উঠানো হচ্ছে। সকাল থেকেই মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। প্রাকৃতিক দুর্যোগ না থাকা আর আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় পেঁয়াজের ভালো ফলন হয়েছে। জাতভেদে বিঘা প্রতি 70 থেকে 90 মণ পেঁয়াজের ফলন পাচ্ছেন তারা। সেই সাথে বাজারে দামও ভালো পেয়ে খুশি কৃষকরা। বর্তমানে জেলায় বিভিন্ন হাট বাজারে প্রতি মণ পেঁয়াজ প্রকারভেদে 1100 থেকে 1300 টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা ভরা মৌসুমে পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি জানান। প্রায় 6 থেকে 9,000 টাকা পর্যন্ত কৃষকরা দানা ক্রয় করতে গিয়ে ব্যয়ের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। 70 থেকে 80-90 মণ পর্যন্ত ফলন পেয়েছি, দামও ভালো পেয়েছি। তো এভাবে যদি বাজার থাকে তাহলে এবারও আমরা অনেক লাভবান হব। বাইরের থেকে পেঁয়াজ ঢোকে তাহলে দেখা যাচ্ছে যে কৃষক তো সেই ন্যায্য দাম পাবে না। ন্যায্য মূল্য পেতে পরিপক্ক হওয়ার পর মাঠ থেকে পেঁয়াজ তুলে কিছুদিন সংরক্ষণ করার পরামর্শ কৃষি বিভাগের। কৃষক যদি পরিপক্ক পেঁয়াজ তুলেন এবং সেটা যদি সংরক্ষণ করে বিক্রি করতে পারেন তাহলে তারা তাদের লসের সম্মুখীন কখনোই হবেন না। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় 10,472 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 1,822 হেক্টর বেশি। পেঁয়াজ উৎপাদনের আশা 1,35,000 মেট্রিক টন। সময় সংবাদ, ঝিনাইদহ। নাটোরের হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে চারা জাতের পেঁয়াজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে তেবাড়িয়া হাটে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, আমরা আজকে দেখতে পাচ্ছি স্বল্প পরিসরে কিন্তু চারা জাতের পেঁয়াজ শুধু নাটোর শহরের তেবাড়িয়া হাট না, আরো যে সব জেলার হাট বাজার গুলো আছে সব হাট বাজার গুলোতে স্বল্প পরিসরে পেঁয়াজগুলো নতুন পেঁয়াজটা উঠতে শুরু করেছে। আমি যেটা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিষয়টি হচ্ছে নতুন জাতের যে চারা জাতের পেঁয়াজটি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা কেজির মধ্যে। এতে করে যেটি বলতে পারে কৃষকরা যে তারা কিন্তু একটা জিনিস বলছে যে তারা কিন্তু এই নতুন চারা জাতের পেঁয়াজে কিন্তু তারা কিন্তু লাভ করছে। বিশেষ করে বিষয় বলতে হয় যে চলতি বছর স্থানীয় কৃষি বিভাগ 4,613 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও গত 2-3 বছর ধরে দাম বৃদ্ধি পাওয়া এবং উৎপাদন ভালো থাকার কারণে কিন্তু এবার পেঁয়াজের চাষটা কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। চলতি বছর জেলায় 4,801 হেক্টর মেট্রিক টন পেঁয়াজের আবাদ হয়েছে। গত বছর যেটি 71,625 মেট্রিক টন উৎপাদন হলেও স্থানীয় কৃষি বিভাগ যেটি বলছে এবার কিন্তু উৎপাদন বৃদ্ধি পাবে। বিশেষ করে প্রায় 80,000 মেট্রিক টনের কাছাকাছি পেঁয়াজের কিন্তু উৎপাদন হবে বলে স্থানীয় কৃষি বিভাগ যেটি জানিয়েছে। এবার একটি বিষয় বলতে হবে যে আপনি জানেন যে চলতি বছর কিন্তু শীতের যেই প্রকোটে বৃষ্টিপাত যেটি হয় সেটি কিন্তু এবার নাটোরে হয়নি। এই বৃষ্টিপাত না হওয়ার কারণে আবহাওয়া অনুকূলে থাকা পেঁয়াজের উৎপাদন কিন্তু ভালো হয়েছে, যেটি স্থানীয় কৃষি বিভাগ এবং কৃষকদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি প্রতি বিঘায় প্রায় 70 থেকে 80 মণ চারা জাতের পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর প্রেক্ষিতে যে পেঁয়াজের চাষে একটা আগ্রহ থাকার কারণে কৃষকদের সেটি কিন্তু দাম এখনকার যে চারা জাতের দাম এ দামে তারা কিন্তু ভালো লাভবান হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলতে হয় চলতি বছর কিন্তু পেঁয়াজ চাষে আগ্রহ থাকা এবার 200 টাকা 800 টাকায় গত বছর 800 থেকে 1200 টাকার বীজ, সেই বীজ কিন্তু এবার সর্বোচ্চ 8,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এবার বীজের দাম বৃদ্ধির কারণে কত করে যাচ্ছে অতিরিক্ত দাম ওই বাজার না বাবা, এই বড় বাজারে গঞ্জাম বাজার তারপরেও ভালো উঠছে বলে সেই দামে তারা বলছে। এই ক্ষেত্রে আমি যেটি বলতে পারি বীজে এবং চারার দাম অতিরিক্ত ছাড়া সার, কীটনাশক এবং শ্রমিকদের প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন করতে কৃষকদের খরচ হয়েছে 60 থেকে 65,000 টাকা।
একটি বিষয় যেটা বললে কৃষকদের যে এই দামটি নিশ্চিত করতে স্থানীয় কৃষি বিভাগ কিন্তু তারা কৃষি মন্ত্রণালয়কে যেটি দাবি জানিয়েছে যে অন্তত আগস্ট মাস পর্যন্ত পেঁয়াজের যেন কোনো আমদানি না করা হয়। এই কারণ হিসাবে কৃষি বিভাগ বলছে যে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেঁয়াজ কিন্তু উঠবে এবং এই 3 মাস অন্তত কৃষককে সময় দিতে হবে বাজারজাত করার জন্য। আর এই আগস্ট পর্যন্ত পেঁয়াজ যদি আমদানি না করা হয় তাহলে কিন্তু ন্যায্য দাম পাবেন বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। তো নাটোরের পেঁয়াজের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মৌটুসী। নাটোরের হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে চারা জাতের পেঁয়াজ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। কয়েক মাসের ব্যবধানে কাঁচা পাটের দাম 3 গুণ পর্যন্ত বেড়েছে। তবে এতে কৃষক নয়, কারসাজি করে দাম বাড়ানো মজুতদাররাই লাভবান হয়েছেন বলে মনে করেন পাট শিল্পের ব্যবসায়ীরা। তাদের শঙ্কা, পাট পণ্যের বিশ্ববাজার হারালে তা ফিরে পাওয়া কঠিন হবে। এই অবস্থায় অর্থনীতিবিদরা পাটের মোকামগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং কাঁচা পাট রপ্তানি বন্ধের পরামর্শ দিয়েছেন। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে অন্যান্য খাতে রপ্তানি কমলেও গেল বছর প্রবৃদ্ধি ছিল পাট ও পাটজাত পণ্যে। কিন্তু চলতি বছর কাঁচা পাটের অনিয়ন্ত্রিত বাজার অনিশ্চয়তায় ফেলেছে এ শিল্পকে। কৃষকরা বলছেন পাট বিক্রি করে দেওয়ার কয়েক মাস পরই বাড়তে থাকে দাম। বিক্রি করলাম তখন 2200, 2300 উপরে 2400 টাকা, কিন্তু আমাদের বেচা বিক্রি যখন শেষ হয়ে গেল এখন পাটের দাম 7000 টাকা। তাহলে আমাদের কি লাভ হলো? এই দামে যদি আমরা কৃষকরা দাম পেতাম সেই সিজন সময়, তাহলে আমরা খুব লাভবান হতাম। বাংলাদেশের বাজারে যখন অস্থিরতা, তখন ভারতে পাটের দাম তুলনামূলক কম বলে তথ্য উঠে এসেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান WGCর গবেষণায়। ফেব্রুয়ারিতে দেশের বাজারে যে কাঁচা পাট প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $1956, তা ডিসেম্বরে ছিল $1090। এ সময় পাটের বিভিন্ন মানের সুতার দাম প্রতি টনে $600 থেকে $1000 বাড়লেও বস্তা, চটের মতো পণ্যে রপ্তানি মূল্য বাড়ে মাত্র 14 থেকে 20% পর্যন্ত। মাঝখানে একটা শ্রেণী দ্বারা হয়ে গেছে গিয়ে, যারা নাকি এই পাটটা কৃষক থেকে কিনে মজুদ রাখে, অফ সিজনে বিক্রি করে ওই লাভটা করবে। 3000 কেন 4000 টাকাও লাভ করেছে। যে কোনো জিনিসের যদি 2 গুণ 3 গুণ দাম বেড়ে যায় গিয়ে অটোমেটিক্যালি ওরা অল্টারনেটিভ খোঁজা শুরু করে। এখন টার্কিতে ফিব্রুলেটেড পিপি ইয়ার্ন ইউজ করা হচ্ছে কার্পেটে। আফ্রিকাতে বেশ কিছু মার্কেট আছে এখন আমাদের ছালার বস্তা। এরা কিচ্ছু না আস্তে করে সিনথেটিক ব্যাগ ইউজ করে চলে যাবে গিয়ে। আর একবার যদি চলে যায় গিয়ে এই মার্কেটটা কিন্তু ইতিহাস বলে সহজে ফেরত আসে না। দীর্ঘদিনের ধারাবাহিক লোকসানে গত বছর জুলাই মাসে সরকার রাষ্ট্রীয় মালিকানার পাটকলগুলো বন্ধ করে দেয়। তাই বর্তমানে অভ্যন্তরীণ চাহিদাও কম। তারপরও কাঁচা পাটের এমন দাম বৃদ্ধিকে স্বাভাবিক মনে করেন না এই অর্থনীতিবিদ। বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত হবে পাট মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে মিলে বিভিন্ন এলাকাতে গিয়ে দেখা যে পাট কেউ হোল্ড করছে কিনা। 1 মাসের বেশি কেউ আসলে পাট গুদামজাত রাখতে পারবেন না, সেটি আসলে পরিপালন হচ্ছে কিনা। আমরা মনে করি যে স্বল্প সময়ের জন্য কাঁচা পাট রপ্তানি সরকার বন্ধ রাখতে পারেন। শৌখিন পাট পণ্য উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তারা আস্তে আস্তে আগ্রহী হয়ে উঠছিলেন, কিন্তু কাঁচামালের দাম বৃদ্ধির ধাক্কায় তাদেরও বিপর্যয়ের মুখে পড়তে হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। আইন সংশোধন করে কাতারে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 23,000 টাকা নির্ধারণ। থাকা ও খাওয়ার জন্য পাবেন আরও 800 রিয়াল। খুশি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। অনুমোদনহীন রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজের 200-রও বেশি শিক্ষার্থী অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের দাবিতে বিক্ষোভ করেছেন। আন্দোলনের 45তম দিনে রংপুর গঙ্গাচড়া সড়কে কলেজের সামনে বেলা 11টা থেকে বিক্ষোভ শুরু হয়। তাদের অভিযোগ, 6 বছর ধরে তাদের সমস্যা সমাধান না করে ছাত্র ভর্তি অব্যাহত রেখেছে কলেজ কর্তৃপক্ষ। সরকারের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও প্রতিকার না পেয়ে রাস্তায় নেমেছেন তারা। নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরার দায়ে 28 জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে 2000 কেজি জাটকা ও একটি পিকআপ। নৌপুলিশ জানায়, অভয় আশ্রমে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে শুক্রবার রাতে সদর উপজেলার রাজেশ্বর ও মতলব উত্তরে পদ্মা মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এই সময় 28 জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। এদিকে মুন্সিগঞ্জের মাওয়ায় 60 মণ জাটকা ও 2টি ট্রলার সহ জব্দ হয়
6 জনকে আটক করে নৌপুলিশ। এছাড়া একই জেলার লৌহজংয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে গলদা চিংড়ির রেণু জব্দ করে কোস্টগার্ড। পরে সেগুলো পদ্মা নদীতে অপমুক্ত করা হয়। রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, সকালবেলায় আমরা রাজশাহীর একটি নতুন মাছের পাইকারি বাজারে এসেছি। সেখানে যেটি দেখছি রাজশাহীর পবা উপজেলার মধ্যে এটি হয়েছে, পবার বায়াতে। এইটার সাথে মূলত রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা এই সমস্ত জায়গার যে সমস্ত মাছের ব্যবসায়ীরা আছেন, যারা কিনা জেলেরা আছেন, পুকুরে মাছ চাষ করেন, তাদের এখানে আনাগোনা সব থেকে বেশি লক্ষ্য করছে। এবং এখানে কিন্তু সেই সমস্ত জায়গাগুলো থেকে আসলে মাছ এসেছে। নানান জাতের মাছ আসলে এখানে আছে, রুই, মিরকা, কাতল, শিং, বোয়াল এবং অন্যান্য যে নদীর এবং বিভিন্ন ধরনের ডোবার যে দেশি প্রজাতির মাছ, সেই ধরনের মাছ এখানে আছে। এবং কিছুক্ষণ আগে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম নতুন এই বাজার এবং নতুন এই মাছের যে আড়ত, সেটি আসলে কতটা সুবিধা আসলে এখানে ব্যবসায়ীরা পাচ্ছেন। যেই কথাটি আসলে এখানকার পাইকার এবং দূর দূরান্তের ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে খুব পরিচ্ছন্নভাবে এবং পরিপাটিভাবে আসলে একটু পরিকল্পনা নিয়েই আসলে মাছের বাজারটি করা হয়েছে। বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তাদের যে এখানে টাকার লেনদেন হয়, সে কারণে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, সেই আড়তগুলো পর্যাপ্ত সেই নিরাপত্তা রাখা এবং যারা বাইরে থেকে আসবেন, বিশেষ করে বিভিন্ন ছোট ছোট যানবাহনে করে যে মাছ নিয়ে আসেন, তাদের গাড়ি পার্কিং ব্যবস্থা এবং এখানে পানি নিষ্কাশনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এখানকার বাজারের যারা ব্যবসায়ী আছেন, যারা মালিকরা আছেন তারা। কেননা আসলে এখানে তাজা মাছের তাজা রাখার একটা ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি আড়তের সামনে। এখানে প্রায় 32টি আড়ত আছে, 32টি আড়ত মিলে কিন্তু একটা পাইকারি বাজার এবং সেই প্রত্যেকটি আড়তের সামনে কিন্তু দুটি করে পানির চৌবাচ্চা, যেখানে কিনা একেবারে তাজা মাছ রাখা হয় এবং সেখান থেকেই তাজা মাছ নিয়েই কিন্তু আসলে সরাসরি হাক ডাকের মাধ্যমে বেচাকেনা হচ্ছে। এখানে আমরা যেটা দেখছি যে খুচরা বিক্রেতা যারা আছে, বিশেষ করে নগরীর বিভিন্ন বাজারে যারা কিনা খুচরা মাছ বিক্রি করেন, তারা এখানে কিনতে এসেছেন এবং এর পাশাপাশি যারা ভ্যান অথবা কখনো অটোরিকশা এবং সাইকেলও করে যারা ফেরি করে মাছ বিক্রি করেন, তারাও এসেছেন এখানে মাছ কিনতে। তারা বলছেন যেহেতু বাজারটি নতুন, সেই কারণে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, আড়তদাররা আছেন, তারা খানিকটা সুযোগ সুবিধা দিচ্ছেন, একটু মাছের পরিমাণে বেশি দেন এবং দামটাও খানিকটা কম হাঁকা হচ্ছে এখানে। যেহেতু একটু প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, এখানে আরও এর পাশে একটি আড়ত আছে খানিকটা 2-3 কিলোমিটারের মধ্যে, যার কারণে আসলে ব্যবসায়ীদের আকৃষ্ট করতে তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে বলে এখানকার অন্যান্য যারা খুচরা ব্যবসায়ী এবং যারা কিনতে আসছেন তারা বলছেন। এর পাশাপাশি এখানে আরেকটি ব্যবস্থা যেটি অন্যান্য আড়তে আসলে একটু স্বল্পতা রয়েছে, সেটি হচ্ছে যে যারা খুচরা বিক্রি করতে কিনতে আসেন, বিশেষ করে নিজে বাড়িতে খাবার জন্য, তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে যাতে করে সহজে কিনতে পারেন এবং ঠিক একই দামে যেটি পাইকারি দরে আসলে বিক্রি করা হয় সেই দরে যেন কিনতে পারেন, সেই রকম ব্যবস্থা রাখা হয়েছে। এবং এটি যারা আড়তদাররা আছেন তারা বলছেন যে আসলে শুরুতে ক্রেতাদেরকে আকৃষ্ট করতে তারা এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন এবং যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন, সেই কারণে কিন্তু তাদের ব্যবস্থা রাখা হয়েছে। এবং আজকে যেটি বলছেন এখানকার খুচরা ব্যবসায়ীরা, সেটি হচ্ছে যে বাজারে যে পরিমাণ আসলে মাছের আমদানি হচ্ছে, সেই পরিমাণ আসলে ক্রেতার খানিকটা সংকট এবং সেই কারণেই মাছের দামটি আসলে আজকে তুলনামূলকভাবে অন্যান্য দিনের থেকে কম যাচ্ছে। এর সাথে সাথে যে অবস্থাটি আসলে প্রত্যেক বছরের শুরুর দিকেই কিন্তু যারা পুকুরে চাষ করেন মাছের, তারা কিন্তু হালনাগাদ করে থাকেন এবং লিজ ভিত্তিক পুকুরগুলো কিন্তু আসলে যাদের কাছে আসলে নেওয়া হয়, সেটি হালনাগাদ করার কারণে পুকুর থেকে মাছ তুলে নেন বলে আজকে
আজকে বাজারে আমদানি বেশি। তো রাজশাহীর মাছের বাজার সকাল থেকেই নতুন এই বাজারটি জমজমাট হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে মাছের বাজারের সর্বশেষ খবর। রাজশাহী থেকে মাছ সরবরাহের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদ নদীর পানি চুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে তিস্তা বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষ। এ সময় বক্তারা বলেন, ভারত তাদের প্রয়োজন অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করছে। এতে বর্ষা মৌসুমে অতি বন্যা ও শুষ্ক মৌসুমে এদেশের পুরো উত্তরাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির ন্যায্য হিস্যার জন্য বাংলাদেশের মানুষকে ৫০ বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে। তাই দ্রুত এই চুক্তির বাস্তবায়নের তাগিদ দেন তারা। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জের ভৈরবে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে পৌরসভার মেয়র সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। স্মৃতিচারণ শেষে দোয়া ও মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। ১৯২৯ সালের মার্চ মাসে কিশোরগঞ্জের ভৈরবে অংশগ্রহণ করেন জিল্লুর রহমান। ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় ৩০০ বছরের প্রাচীন কালভৈরব মন্দিরে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী যজ্ঞোৎসব। গতকাল সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পুরোহিত ও ধর্মপণ্ডিত সহ বক্তারা উপস্থিত ছিলেন। পরে জীবজগতের কল্যাণ কামনায় শুরু হয় মহাযজ্ঞ। এ সময় বিভিন্ন ফুল ফল নিয়ে প্রার্থনায় অংশ নেন ভক্তরা। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসেছে লোকজ মেলা। মঙ্গলবার শেষ হবে ৪ দিন ব্যাপী এই আয়োজন। একদিকে রং, সুতাসহ তাঁত শিল্পের সরঞ্জামের মূল্য বৃদ্ধি, অন্যদিকে দেশের কাপড়ের বাজার ভারতীয় শাড়ির দখলে চলে যাওয়ায় উৎপাদিত কাপড় নিয়ে চরম বিপাকে সিরাজগঞ্জের তাঁত মালিকরা। লোকসানের মুখে অনেক তাঁতি কারখানা বন্ধ করায় বেকার হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। তবে জেলার তাঁত শিল্পের ঐতিহ্যকে ধরে রাখতে ব্যবস্থার আশ্বাস দিয়েছে চেম্বার ও প্রশাসন। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। একসময় দিনের আলো ফোটার সাথে সাথেই সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনায়তপুর ও উল্লাপাড়া তাঁতপল্লীগুলোতে শুরু হতো তাঁত বুনটের খটখট শব্দ। একই সাথে পাল্লা দিয়ে চলতো পাওয়ার লুমও। কিন্তু দফায় দফায় সুতা, রং সহ তাঁত শিল্পে ব্যবহৃত সরঞ্জামের দাম বৃদ্ধিতে এখন লোকসান গুনতে হচ্ছে তাঁত মালিকদের। পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরিও। সেই সাথে দেশের কাপড়ের বাজারগুলোতে ভারতীয় শাড়িতে সয়লাভ হয় তাঁত শিল্পের উৎপাদিত কাপড়ের চাহিদা কমে গেছে। ফলে অনেক মালিক লোকসানের মুখে বন্ধ করে দিচ্ছেন তাঁত কারখানা। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছেন। আগে সুতার দামটা মাত্রাতিরিক্ত কম ছিল, এখন সুতার দামটাও বেশি, কাজও কম হইতেছে। মহাজনরা সুতাও কিনতে পারতেছে না, শ্রমিকদের কাজও দিতে পারতেছে না। রঙের দাম বাড়ছে, সেই জন্য কাজ দিতে পারতেছে না, আমাদের মজুরিও তো ঠিক মতো দিচ্ছে না। তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি ভারতীয় শাড়ি আসা বন্ধ করতে কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি তাঁত মালিকদের। ইন্ডিয়ান কাপড়টা যদি আসা বন্ধ হয় মার্কেটে, তাহলে আমরা মোটামুটি আমাদের কাপড় চলবে। জেলার তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ধরে রাখতে কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলার চেম্বার নেতা। এটার উপরে ভ্যাট, অন্যান্য আমদানি যে শুল্কগুলি, এগুলো যতটুকু কমায় দেওয়া যাবে সেই ব্যাপারে আমাদের চেম্বারের তরফ থেকে ফেডারেশনের মাধ্যমে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এই ব্যাপারে আমরা চেম্বারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাঁত শিল্পে ব্যবহৃত রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের লোকসান কমাতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। বেলকুচি যে তাঁত এলাকায় যারা শিল্প মালিকরা রয়েছে তাদেরকে নিয়েও আমরা সমন্বয়ের মাধ্যমে যাতে সুতার দামটাও যাতে বৃদ্ধি না পায় এবং কাপড়ের দামটার সমন্বয় করে কিভাবে আসলে জিনিসের সুষ্ঠু সমাধান করা যায় সেই জন্য আমরা চেষ্টা করব। জেলায় তাঁত, পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ, আর এর সাথে জড়িত 15 লাখ শ্রমিক। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
2020 সালে করোনাকালে রাজধানীতে বেশিরভাগ যানবাহন ও শিল্প কারখানা বন্ধ থাকলেও ঢাকার বায়ু দূষণ হয়েছে স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি দূষণ এলিফ্যান্ট রোডে আর সবচেয়ে কম মোহাম্মদপুরের তাজমহল রোডে। অপরিকল্পিত নির্মাণ কাজকেই দূষণের বড় উৎস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। খুব অচেনা 2020 সাল, হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বছরের বড় একটা সময় ধরে কার্যত গৃহবন্দী কেটেছে মানুষের। কম ছিল দূষণের মূল উৎস যানবাহন চলাচল ও শিল্প কারখানার উৎপাদন। তবু কমেনি বায়ু দূষণ। বাতাসে ভেসে থাকা বিষে নীল হয়েছে রাজধানীবাসীর ফুসফুস। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এয়ারের তথ্য বলছে 2020 সালে দেশের বাতাসে গড় বস্তুকণা ছিল 77.1 মাইক্রোগ্রাম, যা স্বাভাবিক দূষণের 5 গুণ বেশি ক্ষতিকর। আতঙ্কিত তাই নগরবাসী। সীসা আমাদেরকে এমনভাবে গ্রাস করতেছে, আমরা আজকে কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতেছে। রাস্তাঘাট কাটা, সব সময় ধুলা উড়ে, বাস লেগুনার এত কালো ধোয়া, আমাদের মাস্ক তো পরতেই হয়। আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, খুবই কষ্ট হয়। রাজধানীর 70টি স্থানে বায়ু দূষণ সমীক্ষা বলছে সবচেয়ে বেশি বায়ু দূষণ হয়েছে এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ও তেজগাঁও শিল্প এলাকায়। সে তুলনায় নিরাপদ জায়গা মোহাম্মদপুরের তাজমহল রোড, আগারগাঁও শিশু হাসপাতাল ও পল্লবীর ডি ব্লক এলাকা। তবে দূষণের উৎস তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখড়ি ও নির্মাণ কাজ। পৃথিবীর শীর্ষ দূষিত দেশগুলোতে বাংলাদেশ প্রথম, এবং পৃথিবীর শীর্ষ বায়ু দূষণজনিত যে রাজধানী আছে সেটিতে ঢাকা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অপরিকল্পিত উন্নয়ন, এটির কারণে প্রায় 30% বায়ু দূষণ হয়। আজকে যে মাত্রা দেখেছেন 5.2%, বরং আরও বেশি বাড়ার কথা ছিল, কারণ আমরা গৃহবন্দী ছিলাম। বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে লাভ নেই, যার যে কাজ সেটা করছে না বলেই আমার শিশু আজকে বিকলাঙ্গ। আজকে আমরা যে উপত্য দেখছি এটি গ্রহণযোগ্য মাত্রা হতে পারে না। গবেষণায় জানানো হয় 2019 সালের তুলনায় 2020 সালে ঢাকার বাতাসে দূষণ বেড়েছে 10.2 ভাগ বেশি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে ভিড় বেড়েছে 21শে বইমেলায়। তৃতীয় দিনে স্টল ঘুরে পছন্দ মতো বই কেনেন পাঠকরা। এসেছেন লেখক প্রকাশকরাও। তবে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতায় হতাশ বিক্রেতারা। করোনাকালীন বইমেলাতে নেই শিশু প্রহর, তবুও বাবা মায়ের হাতে আঙুল আঁকড়ে গুটি গুটি পায়ে অমর একুশে গ্রন্থমেলায় খুদে পাঠকের আনাগোনা। বই কিনছে নিজেদের মনোজগতের সঙ্গে মিল করে। আমার ড্রাগনের বই পড়তে ভালো লাগে। একটা কিনেছি আলিবাবা, একটা হচ্ছে বিড়াল ছানা। সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে তীব্র রোদ থাকলেও বেলা গড়াবার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লেখক পাঠকের আনাগোনা। কেউ কিনছেন, কেউ বা কেনার পরিকল্পনা করছেন, কেউ বা আবার করোনায় ভিড় এড়াতে সকালের সময়টাকেই বেছে নিয়েছেন। করোনা পরিস্থিতির কারণেই বাচ্চা কাচ্চাদের নিয়ে সকালে বের হয়েছি, বিকালে মনে হয় একটু বেশি ভিড় হয়। বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে, মানুষের চিন্তা ভাবনা প্রসার করে। বই পড়লে মানুষ অনেক কিছু জানতে পারে। অবশ্যই শিশুদের ভালো ভালো বই পড়া উচিত। হুমায়ুন আহমেদের একটা বই কিনেছি, আরো ঘুরবো। বিক্রেতারা বই বিক্রি নিয়ে এখনো কিছু না বললেও পাঠকদের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় হতাশা প্রকাশ করেছেন। গেট দিয়ে ঢোকার সময় দেখলাম যে সবাই মাস্ক পরে ভালোভাবে এবং স্যানিটাইজ করে ঢুকার পরে অনেকেই একটু মাস্কটা মুখে নাক থেকে নামিয়ে রাখেন বা খুলে রাখেন। বিকেলের দিকে অনেক ঢল আসে, তো সেই ক্ষেত্রে আমাদের সেফটি সবাই মেনটেন করলেও কিছু কিছু মানুষ মেনটেন করতেছে না। প্রাণের মেলা সব প্রতিবন্ধকতা ছাপিয়ে বাঙালি মননে নিয়ে আসবে সুন্দরের বার্তা, এমনটাই সবার প্রত্যাশা। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। কাতার সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল থেকে অভিবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরি আইন কার্যকর করা হয়েছে। শ্রমিকদের ন্যূনতম বেতন 1000 কাতারি রিয়াল নির্ধারণ করে আইনটি কার্যকর করায় খুশি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সহ বিভিন্ন শ্রম সংস্থার দাবির মুখে কাতারে অভিবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরি 1000 কাতারি রিয়াল নির্ধারণ করে নতুন আইন কার্যকর করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 23,000 টাকার বেশি। শনিবার এই আইনটি কার্যকর করা হয়। নতুন এ আইন অনুযায়ী 1000 রিয়াল মজুরির পাশাপাশি আবাসনের জন্য 500 রিয়াল ও খাবার খরচের জন্য আরো 300 রিয়াল দিতে হবে কোম্পানিগুলোকে। আইনটি কার্যকর করায় খুশি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। কাতার সরকার বাংলাদেশ শ্রমিকদের জন্য নির্ধারিত স্যালারি নির্ধারণ করা হয়েছে। নিম্নতম শ্রমিকদের স্যালারি 1000 রিয়াল, প্রায় বাংলাদেশি 23,000 টাকা।
সেটা করার জন্য আমরা কাতার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কাতারের ন্যূনতম শ্রম আইন জারি করা হয়েছে 1000 ইয়ে। এতে সকল বাংলাদেশ প্রবাসী অত্যন্ত খুশি ও আনন্দিত। আশা করি ভবিষ্যতে স্যালারি আরও দ্বিগুণ করা হবে। এদিকে ন্যূনতম মজুরি আইন কার্যকর হওয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাই উপকৃত হবেন বলে মনে করছেন কমিউনিটির নেতারা। কাতার সরকার শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে। আমরা বাংলাদেশি প্রবাসীরা উপকৃত হব। আমি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কাতার সরকারকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। দেশটিতে চলছে বিশাল কর্মযজ্ঞ, আর এই কর্মযজ্ঞে নিয়োজিতদের অধিকাংশই অভিবাসী শ্রমিক। মূলত আন্তর্জাতিক বিভিন্ন শ্রম সংস্থার দাবির মুখে আইনটি কার্যকর করতে এক প্রকার বাধ্য হলো কাতার সরকার। সময় সংবাদ, কাতার। রেডিও এর সঙ্গে মানুষের কতই সুখ দুঃখ আর নানা রঙের স্মৃতির মিশ্রণ। এই তো বছর 20 আগেও সর্বসাধারণের বিনোদনের একমাত্র উপকরণ ছিল এটি। ঘরে ঘরে শোভা পেত এই যন্ত্রটি। কালের বিবর্তনে আজ হারাতে বসেছে রেডিও। তবে ভারতের এক মেকানিক এখনও নষ্ট রেডিও সারিয়ে তোলেন, পুনরায় ব্যবহার উপযোগী করে সংগ্রহে রাখেন বিভিন্ন সময়ের রেডিও। একটা সময় ছিল যখন ঘরে ঘরে থাকতো অন্তত একটি করে রেডিও। বেলা ভেদে পরিবারের সদস্যদের বিনোদনের মাধ্যম ছিল এই যন্ত্রটি। 50-60-এর দশকে উপমহাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা পায় রেডিও। সে সময় উচ্চবিত্তদের ঘরে শোভা পেত বিদেশ থেকে আনা আধুনিক সব রেডিও। এখন আর সেই যুগ নেই। প্রযুক্তির উৎকর্ষতায় বিনোদনের মাধ্যমের অভাব নেই এখন, তাই হারাতে বসেছে রেডিও। তবে ভারতের হায়দ্রাবাদের এক ব্যক্তি ঠিকই সংরক্ষণ করে যাচ্ছেন বিভিন্ন সময়ের রেডিও। মোহাম্মদ মহিউদ্দিন নামে এই ব্যক্তি জানালেন এর পেছনের কারণ। बोर्ड चेंज करने के ये वर्क में जो है कोई रिपेयरिंग नहीं होता। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু নষ্ট কোনো যন্ত্র সারিয়ে তোলা এখন আর এত সোজা নয়। মানুষ নষ্টকে ভুলে গিয়ে নতুন পণ্য ঘরে আনে। রেডিও এমন একটি যন্ত্র যা ঠিক করা যায়, তার কারণ এগুলো বেশ ভালো মানের। আমার কাছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশ থেকে শৌখিন মানুষেরা রেডিও নিয়ে আসেন। তাদেরগুলো আমি ঠিক করে দিই। सब जगह से बनने को आते हैं हमारे को, सऊदी से भी आते हैं, अमेरिका, लंदन वगैरह से बनने जो एंटीक के पीस है। 40-এর দশকে মোহাম্মদ মহিউদ্দিনের বাবা জার্মানি থেকে একটি রেডিও নিয়ে আসেন। সেই থেকে তিনি এই যন্ত্রটির মায়ায় জড়িয়ে যান। এখন আর রেডিওর প্রচলন নেই বলে আক্ষেপ আছে ঢের। তাই তিনি চেষ্টা করে যাচ্ছেন অন্যের নষ্ট রেডিও সংগ্রহ করে তার ঠিক করে আবারও ব্যবহার উপযোগী করে সংরক্ষণ করার। এতে প্রজন্ম হারাবে ঠিকই, কিন্তু টিকে থাকবে সে সময়কার ঐতিহ্য। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। কলকাতা থেকে দেশে ফিরে নিজ ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রত্যাবর্তনের দিনই দলের সঙ্গে অনুশীলন করলেন জামাল। গণমাধ্যমের মুখোমুখি হয়েই বললেন, নেপালে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। কলকাতায় ফুটবলের জনপ্রিয়তায় অভিভূত নাম্বার 6, সেই অভিজ্ঞতা দেশের ফুটবলে কাজে লাগাতে চান। কলকাতা থেকে ফিরেছেন, নিজের প্রাণের ক্লাবের হয়ে আবারও মাঠ মাতাবেন অধিনায়ক। সাইফ স্পোর্টিং ক্লাবে প্রত্যাবর্তনের দিন সতীর্থরা জামাল ভুঁইয়াকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। কেক কেটে নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিলেন ঘরের ছেলে ঘরে ফেরায়। এক মৌসুম ধারে কলকাতা মোহামেডানে খেলতে গিয়েছিলেন। নেপালে ত্রিদেশীয় সিরিজ খেলায় 2 ম্যাচ আগে দেশে চলে এসেছেন। এসেই প্রথম দিন ক্লাবের সঙ্গে অনুশীলন করলেন জাতীয় দল নেপালে। 22 তারিখ সেখানে উড়াল দিবেন জামালও। মনে প্রাণে বিশ্বাস করেন নেপালে ট্রফি নিয়ে ঘরে ফেরা সম্ভব। টিম স্ট্রং আছে, নতুন প্লেয়ার দেখলাম আসছে। নেপাল 6 মাস আগে আমরা একটা ভালো রেজাল্ট পাইছি, একটা ড্র করছে, একটা জিতছে, একটা ভালো চান্স আছে আমি মনে করি। কলকাতায় ফুটবল ব্যাপক জনপ্রিয়, মাঠে যা খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগায়। এদেশের মাঠে এখন আর তা দেখা যায় না। ওপার বাংলার অভিজ্ঞতা এপারে কাজে লাগবে জানালেন দুই দেশের ফুটবলের পার্থক্যের কথা। কলকাতা ইজ লাইক দ্য ক্যাপিটাল অফ ফুটবল ইন ইন্ডিয়া। মানুষ এত ক্রেজ আমি মানে জীবনে দেখছি না এরকম। নিজ দল সাইফ স্পোর্টিং ক্লাবের লিগ টেবিলে অবস্থান ভালো নয়। 5 নম্বরে আছে বিগ বাজেটের ক্লাবটি। ফিরেই জানালেন সাইফকে ধুয়ে তুলতে চান। সব প্লেয়ার এখন ফিট আছে, কারণ লিগ চলছে, সো সবাই ফিট আছে, মানে বেশি ক্যাম্প দরকার নাই। মনে করে আমরা ভালো রেজাল্ট পাইব। নেপালে যাবার আগে আপাতত বাসায় জিম করেই সময় কাটাবেন বাংলাদেশের অধিনায়ক। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। নারী ফুটবল লীগ পেশাদারিত্বের কাঠামোয় আনতে বাফুফে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মাহফুজা আক্তার কিরণ। তবে এজন্য ক্লাব লাইসেন্সিং জরুরি বলে মন্তব্য করেন তিনি। এদিকে শেষ পর্যন্ত শেখ রাসেল ক্রীড়া চক্র দল বদল না করায় 8 দল নিয়েই মাঠে গড়াবে নারী ফুটবল লীগ। তবে সামনের মৌসুমে ফিফা নির্দেশনা আসলে সবাইকেই লিগে অংশ নিতে হবে বলে জানান নারী কমিটির চেয়ারম্যান।
গেল কবছর ধরে নারী ফুটবল লীগ পেশাদারিত্বের কাঠামোয় আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে, কিন্তু ক্লাবগুলোর উদাসীনতায় বারবারই বাধাগ্রস্ত হচ্ছে কার্যক্রম। এমন পরিস্থিতির মাঝে এবার শেষ হয়েছে চলতি মৌসুমের দলবদল, যেখানে আক্ষেপের নাম শেখ রাসেল ক্রীড়াচক্র। গেলবার না খেললেও এবার লিগে অংশ নিতে নাম তালিকাভুক্ত করেছিল ক্লাবটি, কিন্তু দলবদলের শেষ দিনেও কোনো ফুটবলার দলে টানেনি তারা। বিষয়টা নিয়ে যারপরানি হতাশ বাফুফে, অপেক্ষা করছে সামনের বছর ফিফার পক্ষ থেকে আসা নির্দেশনার। ফিফার একটা বাধ্যবাধকতা আগামী বছর থেকে চলে আসবে, তখন যারা প্রিমিয়ার লিগ খেলে তাদেরকে উইমেন্স লিগও করতে হবে, তখন তারা খেলতে বাধ্য থাকবেন। বাট বাফুফের পক্ষ থেকে এখনো ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই। শেখ রাসেলের এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি, সো দ্যাট আমরা বলতে পারি যে শেখ রাসেল এখনো পর্যন্ত আমাদের সাথে নেই। তার মানে 8টা টিম, তাহলে 8টা টিম নিয়েই আমাদের এবারে লিগের মৌসুম শুরু হবে। ক্লাব ফুটবলে প্রিমিয়ার লিগের দলগুলি দেশের গণ্ডি পেরিয়ে এখন সফলতার প্রমাণ রাখছে এএফসি অঞ্চলে, যে সুযোগ রয়েছে নারী লিগে খেলা দলগুলোর জন্য। তবে এই যোগ্যতা অর্জনে সবার আগে পেশাদারিত্বের কাঠামোয় আসতে হবে নারী লীগ, যার জন্য জরুরি ক্লাব লাইসেন্সিং। লিগ করলাম, সেটা যদি প্রফেশনাল না হলো আর এএফসিতে যদি পার্টিসিপেটই করতে না পারে, তাহলে ক্লাবগুলো কেন পার্টিসিপেট করবে? সেই জন্য ক্লাব লাইসেন্সিং মাস্ট। ফুটবলকে যেন তারা প্রফেশন হিসাবে নিতে পারে সেই জায়গাটা তৈরি করা, আর মেয়েদেরকে ধরে রাখতে হলে, তাদেরকে ফুটবলে কন্টিনিউ করতে হলে আমাদেরকে লিগ মাস্ট। এদিকে দলবদলের শেষ দিনে আনুষ্ঠানিকতা সেরেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। জাতীয় দলের 21 ফুটবলার নিয়ে এবারও শিরোপা ধরে রাখার প্রত্যয় তাদের। এছাড়াও এদিন ফুটবলার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করেছে আরও 4টি ক্লাব। আমাদের একটা স্লোগান নিশ্চয়ই আপনারা জানেন, সেই স্লোগান বর্ন টু বিট। আমরা বিট করার জন্য আসছি এবং চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য আসছি। ভালো টিম হয়েছে, আমরা যদিও চ্যাম্পিয়ন ফাইট দিতে না পারলেও ভালো খেলার চেষ্টা করব। আগামী 27 মার্চ থেকে শুরু হবে নারী লীগ। এবার ভেন্যু হবে কমলাপুর ও ঢাকা আর্মি স্টেডিয়াম। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র ভালোবাসার টানেই নাইজেরিয়া ছেড়ে পুরো দস্তর বাঙালি হয়েছেন এলিটা কিংসলে। তার ধ্যান জ্ঞান জুড়ে এখন শুধুই বাংলাদেশ। নাইজেরিয়ায় তার মা কিংবা অন্যান্যদের কথা মনে পড়ে, কিন্তু আপাতত সেখানে যাওয়ার সম্ভাবনা নেই। অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে দেশের মানুষের জন্য এনে দিতে চান আনন্দের উপলক্ষ। ওর সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছিল আমার মস্ত বড় একটা ভুল হয়েছিল। আমার বিশ্বাস একই ভুল সবাই করবেন। বিষয়টা ধরিয়ে দিচ্ছি। হাই, হাউ আর ইউ? আঙ্কেল, আমি তো বাংলা পারি। নিশ্চয়ই বুঝেছেন ব্যাপারটা। ও হচ্ছে কিংসের একমাত্র মেয়ে সাফিরা, যে কিনা হচ্ছে পুরো দস্তর বাঙালি এবং বাংলাটাকে হচ্ছে সে খুব ভালোভাবেই পারে। আঙ্কেল, তুমি এখন কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আমি ভালো আছি। কেমন লাগছে সবকিছু মিলে? বাংলাদেশটা কেমন লাগে? বাংলাদেশ খুবই ভালো লাগে। বাংলাদেশ আমার বন্ধুরা আছে, আমি অনেকগুলো জিনিস করতে পারি, তো ভালোই। আমরা যখন একটুখানি সুখ কিংবা হচ্ছে উন্নত জীবনের আশায় ভিন দেশে পাড়ি জমাই, তখন এই ব্যক্তিটা কিন্তু হচ্ছে লাল সবুজের মায়ে পড়ে আমাদের বাংলাদেশে এসেছেন। আসলে কেন তিনি বাংলাদেশে আসতেন বা বাংলাদেশে থাকার পর হচ্ছে তার অনুভূতি বা হচ্ছে অভিব্যক্তিটাই কি শুনবো তার কাছ থেকেই। I had the opportunity to come and experience what life is in Bangladesh, and when I came, I think I'm not disappointed, so I'm very, very happy I came. So what is the reason behind that to shift your nationality as a Bengali? There are so many reasons, and most of those reasons are personal, but I can clearly state number one, family reason, and secondly, developmental reasons. So I think those are the two major reasons. Please, would you tell some Bengali word for our audience? Assalamu alaikum, everyone. Komlache, bhalo ache? মুন্সিগঞ্জের মুক্তারপুরে ভোর থেকে শুরু হয় তরমুজের হাট। বিভিন্ন স্থান থেকে তরমুজ বিক্রির জন্য নিয়ে আসেন ব্যবসায়ীরা। এই বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল,
এই ধলেশ্বরী পারে যেই এই তরমুজের আড়ত সেখানে কিন্তু হাটটাকে বিক্রি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু হাজার হাজার তরমুজের এখানে একরকম মেলা বসেছে এবং এই তরমুজ যারা নিয়ে এসছেন তাদের নানা রকম সমস্যার কথা যেমন বলছিলেন, তাদের নানা রকম আশের কথা বলছেন এবং বিশ্বনাথ এলাকা থেকে একজন তরমুজের চাষ করেছেন সেই চাষি এসছেন, তার নাম নবাব হোসেন। সেই নবাব বলছিলেন যে তারা সেখানে প্রায় 72 একর জমিতে বিশাল এলাকায় তারা তরমুজ চাষ করেছেন এবং সেখানে প্রায় 70 লক্ষ টাকা সেখানে বিনিয়োগ করেছেন এবং তাদের লক্ষ্য হচ্ছে প্রায় কোটি টাকার তরমুজ তারা বিক্রি করবেন। তো তাদের যে প্রায় বিশ্বনাথ থেকে যে এই মুন্সিগঞ্জের যে আড়ত সেখানে নিয়ে আসতে তাদের অন্তত 2 দিন সময় লাগে। আজকে তিনি 6500 তরমুজ দিয়ে এখানে এসছেন এই মুক্তারপুরের আড়তে এবং সেখানে 2 দিন সময়ের পথে পথে তাদের নানা রকম বিড়ম্বনার গল্প আমাদেরকে বলছিলেন। তো আমরা এখন কথা বলবো চাষি নবাব হোসেনের সঙ্গে। একটু বলেন আমাদের ভাই, আমাদের তো তরমুজের বছর ভালো আল্লাহর রহমতে আমি 72 একর জমিতে তরমুজ দিচ্ছি, কিন্তু ঢাকা শহর নিয়ে আসতে 2 দিন সময়ের দরকার। মাঝে মাঝে পথে আমাদের উপরে জলদস্যুর হামলা করতে আছে, এই জন্য আমাদের সমস্যাটা বেশি হইতে আছে। যেমন সমস্যা হইতে ভোলার ভুলিয়ার ওই জায়গায় ভোলার ওই জায়গা দিয়ে একটা আছে, আর আছে ওই ওটার নাম কি ওই জানি ইলিশা আছে, তারপর আছে শ্রীপুর, তারপর আছে ওই শরিয়তপুর, তারপর চাঁদপুর, তারপর আছে জলদস্যুরা আমাদেরকে বোটে আইয়া মাইর দৌড় করে, বগি দাওটাও দিয়া ভাই, যেই মাইর মারে সমানে বাড়ি শুরু করে, চোখ বুঝে আইয়াই মনে করেন বাড়ি শুরু করে, আজকের সমানে গালাগালি করে, বকাবাকি করিয়া পরে মনে করেন সবকিছু নিয়ে যায়, তরমুজ নিয়ে যায়, কেউ টাকা পয়সা যদি থাকে নিয়ে যায়, আর না হইলে অনেকে কোপাইয়া মনে করেন নদীতেও ফেলাই দেয়, এরকম ইতিহাস আছে। কিন্তু আমাদেরকে বাঁচাইবে এরকম তরমুজ কেমন হয়েছে, কি অবস্থা, আপনার আশা কি? আমাদের আশা আল্লাহর রহমতে এবছর যে তরমুজ দেখতে আসি মোটামুটি খুব ভালো, যদি ভালো রেট পাই তাহলে আমাদের প্রায় 72 একর জমিতে প্রায় 1 কোটি টাকা প্লাস হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো এই যে এবার বলছিলেন তাদের বাম্পার ফলন হয়েছে এবং তরমুজে চেয়ে গেছে। এই মৌসুমের শুরুতেই এখানে যে হাট বসেছে প্রায় 3 দিন হয়, এই মৌসুমের হাটের শুরু থেকে কিন্তু প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে এবং এখানে তাদের সর্বোচ্চ প্রায় 12 কেজি ওজনের তরমুজগুলো পাইকারি বিক্রি করছেন 280 টাকা করে এবং যেগুলো 3 কেজি ওজনের তরমুজ সেগুলো বিক্রি করছেন সর্বনিম্ন 40 টাকা হারে। এবং আপনারা দেখছেন যে 100 করে তরমুজ সাজিয়ে রাখা হয়েছে এবং এগুলো হাটটাকে বিক্রি করা হচ্ছে এবং এই তরমুজগুলো কিন্তু আশপাশের বিভিন্ন হাট, বাজার, শহর, বন্দর এলাকা থেকে এই পাইকাররা এসেছেন, তারা এসে এই তরমুজ তারা কিনে নিচ্ছেন এবং নিয়ে সেখানে কিন্তু বিক্রি করছেন। এবং এই রাঙ্গাবালিয়া এলাকা থেকে এসেছেন আরেকজন তরমুজের চাষি, তিনি 28 একর জমিতে তরমুজ চাষ করেছেন এবং 2000 তরমুজ দিয়ে কিন্তু আজকে হাটে তিনি এসেছেন। এই যে জাকির হোসেন এই চাষির সঙ্গে আমরা কথা বলবো যে তার এবার ফলন কেমন হয়েছে এবং কেমন আশা আপনার? আমার আশা খুবই ভালো হবে, আমার ফলনও ভালো হয়েছে। আমার নাম জাকির মিশি, রাঙ্গাবাড়ি থানা। খুবই ভালো হয়েছে, খালি পথে একটু আসার জন্য এই সমস্যা করে কিষণ ভাই কয়ে গেছে, ওই সমস্যাটাই বড় সমস্যা। এছাড়া আমাদের খুবই ভালো লাগবে, আশা করি লাভবান হবো আমরা। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে তাদের যে ফলন ভালো হয়েছে এবং আবহাওয়া অনুকূলে ছিল এবং স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা পেয়েছেন তারা। এখন এই যে বিপুল পরিমাণ যে তরমুজ হয়েছে, সেই তরমুজ তাদের এলাকায় চাহিদা কম, কিন্তু এগুলো চাহিদা যে রয়েছে এই রাজধানী ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে, সেখানেই তাদের বাজারজাত করতে হচ্ছে এবং এই বাজারজাত করতে গিয়ে যে নদীপথে নানা রকম বিড়ম্বনা, সেই বিষয়গুলির কথা বলছিলেন। এবং এখানকার যে স্থানীয় যারা পাইকার আছেন তারা বলছিলেন যে এই মুক্তারপুরে যে নতুন এই তরমুজের হাট বসেছে, এই হাট বসবার কারণে কিন্তু তারা অনেক সহজে তরমুজগুলো নিয়ে বিক্রি করতে পারেন এবং এই যে তরমুজের যে হাট, সেই হাটে এসে এই জেলায় বা এই এলাকায় কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না এবং তারা যে তরমুজ বিক্রি করছেন এই বড় অঙ্কের এই তরমুজগুলো বেচার পরে কিন্তু এখান থেকে ব্যাংকের মাধ্যমে তারা টিটি করে টাকা নিতে পারছেন এবং এইখানে এসে তারা নিরাপদে থাকছেন। কিন্তু তাদের যে ভোলা জেলা, চাঁদপুর জেলা, শরীয়তপুর জেলা এবং বরিশাল জেলা, এই কয়টা জেলার যে নদীপথ, সেই নদীপথ
নদীপথগুলোকে তারা বলছিলেন যে সেখানে কোস্ট গার্ড বা নৌ পুলিশ তারা যদি এই নদীপথগুলোকে এইসব জলদস্যুদের হাত থেকে মুক্ত করতে পারলে তাদের কিন্তু আর সমস্যা নেই, কারণ ওই এলাকা থেকে এখন নদী কিন্তু শান্ত উত্তাল নয়, সে কারণে তারা বড় আকারে ট্রলারে করে এই তরমুজগুলো এখানে নিয়ে আসছেন এবং এই নিয়ে আসবার পরে কিন্তু তারা ন্যায্য দামে বিক্রি করতে পারছেন এবং পথের এই বাধা না থাকলে তাদের আর কোনো সমস্যাই নেই। এবং তারা বলছেন যে এবারে তরমুজও কিন্তু খুব লাল হয়েছে, মিষ্টি হয়েছে এবং আবহাওয়াটি অনুকূলে থাকবার কারণে কিন্তু এই সুযোগটি হয়েছে। এবং স্থানীয় কৃষি বিভাগ বলছেন যে এই অঞ্চলের তরমুজ যেগুলো হচ্ছে সেগুলো সহ আশপাশের যেখানে তরমুজ চাষ হচ্ছে এবার কিন্তু সেই তরমুজে মানে অনেক ভালো ফলন এবং সুস্বাদু হয়েছে, পুষ্টিকর গুণে ভরপুর এই তরমুজের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী এবার কিন্তু বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাবে এই কথাই তারা বলছিলেন। এবং বলছিলেন যে এই যে মৌসুমী ফল এবং যেই এখন যে চৈত্রের প্রখর তাপে মানুষের যে শরীরে পানি দরকার সেই ক্ষেত্রে কিন্তু এই তরমুজের বিকল্প নেই। এবং এই তরমুজের যে বেচা কেনা সেই বেচা কেনার ক্ষেত্র ছাড়াও যে বিভিন্নভাবে স্থানীয়ভাবে যে খুচরা বিক্রি হচ্ছে সেই বিক্রেতারাও খুশি এই কারণে যে তারা অনেকটা কম দামে কিনে কিন্তু তারা মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারছেন এবং তরমুজের চাহিদাও বেড়ে গেছে। যে এই মৌসুমের শুরুতে যে এত তরমুজ এই তারা পাচ্ছেন এইটি কিন্তু বিরল। তারা বলছিলেন যে অন্যান্য মৌসুমে এই কিন্তু প্রথম দিকে এত তরমুজ হয় না এবং এই এত বড় সাইজও হয় না, কিন্তু সাইজটি যেমন ভালো তাদের এবং তাদের এই তরমুজের যে দাম সেটিও কিন্তু গ্রহণযোগ্য অবস্থায় আছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মুক্তারপুরের তরমুজের হাটের সর্বশেষ। মুন্সিগঞ্জের তরমুজের হাট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভবিষ্যতে ক্রিকেট বোর্ড সভাপতি হতে চান সাকিব, বললেন টেস্ট খেলতে চাননি তিনি, বিসিবির এমন বক্তব্যের ভিত্তি নেই। দ্বিতীয় ঢেউতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা, 1 মাসের ব্যবধানে শনাক্ত বেড়েছে 3 গুণ। টিকা নিলেও নতুন ধরন থেকে ঝুঁকিমুক্ত নয় বলছেন বিশেষজ্ঞরা, জনসমাগম বন্ধের পরামর্শ। স্থিতিশীল দেশের ভোগ্যপণ্যের বাজার, আন্তর্জাতিক মার্কেটে বুকিং রেট কমার প্রভাব, রমজান সামনে রেখে দাম কমায় সাধারণ মানুষের স্বস্তি। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।